হচ্ছে রেকর্ড করা শুরু করে দিলাম এবং স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমরা তো আজকে হচ্ছে যেটা শিখছি সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা HTML নিয়ে কথাবার্তা বলছি। আজকে হচ্ছে আমরা কিছু CSS নিয়ে কথাবার্তা বলবো এবং CSS এর পর হচ্ছে আমরা সেখানে হচ্ছে CSS এবং HTML মিলায়া হচ্ছে কিছু একটা আমরা করার চেষ্টা করব। ওকে? তো চলেন আমরা যেটা করি, আমি ক্লাস ফোল্ডারে চলে যেতেছি। সেখানে হচ্ছে আপনাদের যে ফোল্ডার ছিল 616, সেইখানে হচ্ছে আমি নতুন করে একটা ফোল্ডার বানাই এবং আমরা প্রথম ক্লাস লিখছিলাম, এখন আজকে আমরা লিখব সেকেন্ড ক্লাস। এটা হচ্ছে আমাদের আজকের জন্য আরেকটা ফোল্ডার আমরা বানাই নিলাম, আরেকটা প্রজেক্ট, আরেকটা ফোল্ডার। এর ভিতরে কি কি লাগে? index.html সবার মনে আছে কিভাবে এগুলো করতে হয়? হুম, বলেন তো, ইনডেক্স কেন লিখতে হয়? বলেন। এটাই দেখাবে, এজন্যই হচ্ছে এটাকে ইনডেক্স ফাইল দিতে হয়। ইনডেক্স কি ২-৩ টা ফাইল হইতে পারে নাকি একটাই হবে? হুম, গুড। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার বানাইলাম, আজকের কোনো ইমেজেস ফোল্ডার নিলাম না, কারণ হচ্ছে আমরা HTML আর CSS এর কোডই করবো, সো আমাদের প্রজেক্ট ফোল্ডার রিকোয়ারমেন্টস হচ্ছে কম। আমি কোড এডিটরে যাচ্ছি এবং সেখান থেকে হচ্ছে এটাকে ওপেন করব এবং আজকের জন্য হচ্ছে আমরা আরো নতুন কিছু হচ্ছে আমরা শিখবো। ওকে? আপনাদেরকে গত ক্লাসে হচ্ছে আপনাদের গ্রুপে একটা পোস্ট শেয়ার করছিলাম, দেখছিলেন না আপনারা? হুম, হুম, এটা কাজটা দেখছিলেন আপনারা নাকি শুধু হচ্ছে পোস্টটাই দেখছেন? লিংক ছিল, সেখানে একটা লিংকের মধ্যে কিন্তু একটা কাজ ছিল, কাজটাও দেখছিলেন? সবাই মনে হয় দেখেননি। হুম, আচ্ছা, আমি একটু কাজটা আপনাদেরকে দেখাই। ওকে, এই যে এটা হচ্ছে কাজটা। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু যদিও কোয়ালিটিটা ফল করছে ভিডিও দেওয়ার পর, বাট এখানে একটা ইমেজ ছিল যেটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, সো এই যে ডিজাইনটা এটা কিন্তু মানে টোটালটা কিন্তু হচ্ছে মানে ক্লায়েন্টের একটা কাজ ছিল এবং এই কাজটার জন্য কিন্তু হচ্ছে মানে আমিও কাজ করছি, এখানে মেন পার্ট গুলো আমি করছি এবং হচ্ছে আমার একজন স্টুডেন্ট আছে যে এটা হচ্ছে একটা গেমের ওয়েবসাইট হবে আর কি। সো এজন্য হচ্ছে ওয়েবসাইটটা বানায় নিচ্ছে, গেমটা ডেভেলপ করা হচ্ছে অলরেডি। এই যে এই গেমটা যেমন হচ্ছে ফায়ারিং মানে ফ্লাই, ঠিক আছে? হ্যাঁ, এই গেমটার জন্য হবে। না না, এটা নরওয়ে। না না না, ফিগমা ফাইল প্রোভাইড করছে, ওখান থেকে হচ্ছে আমি ডিজাইন করে দিছি। তো যেটা হয় যে হচ্ছে আমি প্রতিটা ব্যাচে হচ্ছে তো ভালো স্টুডেন্ট থাকে অনেক, বাট তারা কিন্তু হচ্ছে মানে প্রথমে ক্লাস অ্যাসাইনমেন্ট করে কিন্তু হচ্ছে ওই রকম কনফিডেন্টটা পায় না। তো যে কারণে হচ্ছে আমি চেষ্টা করি কিছু কিছু ক্লায়েন্ট স্টুডেন্টদেরকে আমার সাথে হচ্ছে রেখে দুই একটা প্রজেক্ট করার সুযোগ দেই, ঠিক আছে? এই ক্ষেত্রে সুযোগটা হচ্ছে তারা যদি কাজে লাগাতে পারে অনেক কিছু শেখা হয়ে যায়, ঠিক আছে? এবং আমি তাদেরকে ওই কনফিডেন্টটাই দিতে চাই যে না, আপনি পারেন, ঠিক আছে? দেখেন আপনার ক্লায়েন্টের রিভিউটা এমন আসছে। এবং এটা যদি না হয়, প্রথমবার কাজ করতে গেলে যেটা হয় যে ইজি কাজ হচ্ছে মাথায় আসে না, ঠিক আছে? ভুল হয় অনেক প্রচুর এবং একটা ভয় কাজ করে যে ক্লায়েন্ট কে নিবে কি নিবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আমি যেটা করি যে একদম নিজের সামনে বসে থেকে হচ্ছে তাকে অ্যাসিস্ট করি, তাকে বুঝাই দিই এটা এভাবে করেন, এটা এভাবে করেন, সোর্স শেয়ার করি, এটা দেখে করেন। বা হচ্ছে আমি যদি কোনো জিনিস না পারি আমি নিজে করে তাকে দেখাই দিই। মানে এক কথা তাকে হচ্ছে আমি জিনিসগুলো হ্যান্ডেল করা হচ্ছে তাকে শেখাই দিই। সো আফটার দ্যাট এটা হচ্ছে তার আউটপুট, যেখানে হচ্ছে সেও কাজ করছে এবং যে জিনিসগুলো ওনার দ্বারা মানে সে তার আউট অফ রিচ সেগুলো আমি করে দিছি এবং তাকে বুঝাই দিছি এবং তাকে বলছি আপনি কোডগুলো দেখেন, আমি করে ফেলছি অলরেডি, আপনি একটু করে নেন, রিভিউ করে নেন, ঠিক আছে? তো সে কিন্তু ফাইনালি ওই জিনিসগুলা তারপর দেখছে কিছু বুঝছে, কিছু
আবার তাকে বলে দিছি, বলার পর সে হচ্ছে ওগুলো করতে পারছে। আমি তাকে কিছু অ্যাসাইন করছি যে আপনি এই কাজটা করেন, হ্যাঁ, এই পার্টটা আপনি করেন। তো এভাবে করে, করে তাকে কিন্তু হচ্ছে খুব ভালোভাবে একটা ট্রেন করার চেষ্টা করছি। তো এটা আমার আম প্রায় ব্যাচেই হচ্ছে আমি এপ্লাই করি। সবার জন্য করা হয় না ফর সিউর। কারণ হচ্ছে সবাইকে দিলেও লাভ হবে না। কারণ সবাই কিন্তু ওরকম আ হয় না। কাজের প্রতি ডেডিকেশন কিন্তু সবার থাকে না। তবে যদি আমি ওরকম পাই বা আমি কিন্তু এটা হিডেনলি নেই। আমি কাউকে বলি না যে আপনাকে নিবো বা হচ্ছে আপনাকে নিবো না। এগুলো আমি বলি না। আমি দেখতে থাকি, দেখতে থাকি, দেখতে থাকি একদম লাস্ট পর্যন্ত যে যাকে হচ্ছে মনে হয় যে সে খুব ভালো কাজ করেছে এবং ইন ফিউচার সে খুব ভালো করবে। তাকে শুধু জাস্ট একটু ধরায় দেওয়া বা আ ওই ট্রেন আপ টা যদি সে পেয়ে যায়, সে হয়তোবা খুব ভালো কিছু করতে পারে। এটা কিন্তু হচ্ছে যেহেতু আমি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখি যে আমার চোখের সামনে আমি এটা বুঝতে পারি হয়তো। ঠিক আছে? এবং যতজনকে হচ্ছে আমি এভাবে হচ্ছে চেষ্টা করছি, সবাইকে উঠাই দিছি এবং খুব ভালো করতেছে। স্টিল নাও তারা হচ্ছে মানে আমার অন্যান্য স্টুডেন্টদের থেকে তারা অনেক উপরে এবং তাদেরকে ছাড়াই গেছে অলরেডি। এবং এটা পাইতে গেলে হচ্ছে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এটা আমি কেন দেখাচ্ছি? কারণ যাতে করে হচ্ছে আপনাদের একটা ভিশন থাকে যে হ্যাঁ, আমি ভালো কাজ করতে চাই এবং আম অ্যাজ আ মেন্টর হিসেবে আমার সাথে যদি হচ্ছে আপনি একটা প্রজেক্টও করেন সেখানে আপনার জন্য অনেক কিছুই নতুন জিনিস থাকবে যেটা হচ্ছে আমার কাছ থেকে আপনি পার্সোনালি শিখতে পারবেন। ঠিক আছে? তো এই ধরনের সুযোগ যদি হচ্ছে নিতে হয় আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আমি সবাইকে দিই না। আমি এটা বারবার বলতেছি। ঠিক আছে? এবং এটা আমাকে কেউ চাইয়াও হচ্ছে পাবে না। আমাকে অন্য ব্যাচের একজন স্টুডেন্ট আমাকে বারবার কল করতেছে, "ভাই কাজ দেন, কাজ দেন।" এখনো মেইলেও মানে মেইল করে, ইমেইল করে কত কিছুই করে। বাট তাকে দিই না। বিকজ অফ হচ্ছে যে সে ক্লাসেই শেষ পর্যন্ত থাকে নাই, করে নাই। ইভেন তাকে হচ্ছে আ যখন হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখতাম তার কাজও হচ্ছে আউট অফ দ্য মার্ক ছিল না খুব একটা। ঠিক আছে? সো সে মুখে বলে যে ভাই আমি খুব পারি, পারি, পারি। বাট দেখা যায় যে আল্টিমেটলি কাজ দেখতে গেলে না ওগুলা হচ্ছে মানে ক্লায়েন্টদেরকে ডেলিভারি করা বা তাকে দিয়ে হচ্ছে কাজ করানোর পর ওগুলা ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো দেওয়া এটা হয় সম্ভব হয়ে উঠবে না। কারণ ক্লায়েন্ট প্রজেক্টে কিন্তু একটা আল্টিমেট ডেলিভারি টাইম থাকে। যে ২ দিন, ৩ দিন, ৫ দিনের মধ্যে করতে হবে। তো ওই সময়টার মধ্যে যদি হচ্ছে তার কাজটা আমি রিচ করতে না পারি, আমি ক্লায়েন্ট হারাবো। ঠিক আছে? সো এজন্য হচ্ছে সবাইকে হচ্ছে আমি নেই না। দেখে বুঝে শুনে যদি মনে হয় যে না তাকে দিয়ে হবে বা সে আমার কথা শোনে, আমি যদি তাকে বলি যে আজকে রাতে ঘুমায়েন না, সে যদি আমার কথা শুনে যদি না ঘুমায়, শুধুমাত্র তাদের মানে মানে এরকম টাইপস আমি বলতেছি না যে ঘুমাইতে না করি। আমি বলতেছি যে হচ্ছে যে মানে মানার জায়গাটা যদি এরকম থাকে আরকি। ঠিক আছে? সো তাহলে হচ্ছে তাদের নিয়ে হচ্ছে কাজ করা যাবে, তাদেরকে হচ্ছে একটু পুশ করা যায়। আর এমন যদি হয় যে আমি বলতেছি একটা যে শুরু করতে, অনেকে বলছে যে ভাই আজকে ভাল লাগতেছে না, আমি কালকে করবনে। তাহলে হবে না। কারণ হচ্ছে এটা আমি আপনাকে আমার মানে পার্সোনাল কাজও দিচ্ছি না। আর এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিসের জন্য দিচ্ছি না। আপনি পারেন বিধায় আপনাকে জাস্ট একটা ক্লায়েন্ট প্রজেক্টের এক্সপেরিয়েন্স করাচ্ছি আমি। এবং অবশ্যই সেটা হচ্ছে একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা নিয়ে যদি হেলাফেলা করে ওরকম হেলাফেলা ক্ষেত্রে তাদেরকে এটা দিব না আমি। অবশ্যই দিব না। এবং এটা একজনকে দিয়েছিলাম। ভাবছিলাম যে সে হয়তোবা করবে। একজনকে না কয়েকজনকে। বাট সবাই কিন্তু আমাকে সেই রেসপন্সটা দিতে পারেনি। সকালে ফাইল দিয়ে রাখছি। রাতে শুনি যে ভাই মাত্র হেডারটা করছি। বাকিগুলো এখনো করা হয়নি। ভাই ধরবো। ভাই একটু সময় লাগবে। একটু ব্যস্ততা আছে। তাহলে তো আর হবে না। তাই না? তো বিষয়টা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, যদি হচ্ছে এবং আমি নেওয়ার ক্ষেত্রে এটাই বলি যে যদি আপনার এনাফ টাইম থাকে তাহলে আপনি নেন। এবং যাদেরকে চুজ করি আরকি। ঠিক আছে? জিজ্ঞেস করে নিন আপনার কি এনাফ টাইম আছে কিনা বা আপনি কি আমাকে সময় দিতে পারবেন কিনা বা আপনার জন্য এরকম একটা আ আছে আপনি কি সেটা পারবেন মানে করবেন কিনা? তাকে আগে জিজ্ঞেস করে নিন। যদি সে নেয় তাহলে ওকে ফাইন। যদি না হয় আরো অনেক আছে এরকম চেয়ে বসে থাকে। সমস্যা নেই। তো যদি হচ্ছে আপনারা অবশ্যই ভালো কাজ করেন, আপনাদেরকেও হচ্ছে আমি এরকম একটা ট্রেন আপ সেশন হচ্ছে আমি মানে দিব। তাও এমন না যে হচ্ছে যে অন্য কোনো কাজ। জাস্ট একদম ডিরেক্ট ক্লায়েন্ট প্রজেক্ট হচ্ছে হাতে ধরে করার মতো হচ্ছে একটা মানে শুধু করতেছেন না, আপনাকে শিখাই দিচ্ছি, আমি বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। প্রবলেম হলে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মানে এরকম আ হবে না খুব সচরাচর। এবং দেখা যাবে যে আপনি সারা কোর্সে আপনি যতটুকু শিখছেন, আপনি ওই একটা প্রজেক্টে তার থেকেও দ্বিগুণ শিখে ফেলছেন। ওইগুলা ব্যবহার তো করছেন, তার সাথে বাহিরে আপনাকে অনেক কিছু হচ্ছে নিয়ে আসতে হচ্ছে। সো
এটা আমি চেষ্টা করি আমার নিজের পার্সোনাল স্টুডেন্টদেরকে হচ্ছে একটু মোটিভেট করার জন্য, তাদেরকে একটু সাহস যোগানোর জন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন ফার্স্ট ক্লায়েন্টের মেসেজটা আসে না একজন একজন নতুন স্টুডেন্টের কাছে, তার বলার মতো কিছু থাকে না। সে হায়ার রিপ্লাই যে হ্যালো দিয়ে লিখতে হয়, এটাও সে তখন ভুলে যায়। এবং কাজ করার ক্ষেত্রে সে বারবার ভাবতে থাকে, আমি যা লিখলাম তা হইছে? সে কি ক্লায়েন্ট কি আমাকে বকা দিবে? ক্লায়েন্ট কি আমাকে কিছু বলবে? বা ক্লায়েন্ট কি আমার কাছে কি অন্য কিছু মানে কত ধরনের চিন্তা ভাবনা যে থাকে। কেউ যদি ২-১ টা কাজ করে থাকেন হয়তোবা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। সো আমি সবাইকে বলব যে হচ্ছে আপনারা আম ডাজন্ট ম্যাটার আমার সাথে কাজ করেন কি করেন না, বা আমি আপনাদেরকে নেই কি নেই না, এটা ডিপেন্ডস অনেক কিছুর উপর। ঠিক আছে? বাট আপনারা আপনাদের কাজটা ঠিকঠাক মতো করে যান। সবাইকে যে আমি সুযোগ দিতে পারবো এমনও না, এবং সবাইকে যে আমি নিতে পারবো তাও না। এবং সবাই যে আমার সাথে কাজ করার জন্যই শুধু করবেন এমনও না। আপনারা এর থেকেও ভালো অপরচুনিটি বা মানে আমি তো আপনাকে ১ টা ২ টা করাবো। এমন জায়গায়ও আমি আপনাদেরকে দিতে পারি যেখানে আপনি রেগুলার কাজ করবেন। ঠিক আছে? সো কাজ করে যান। দেখবেন যে হচ্ছে অনেক কিছুই হচ্ছে আপনার সামনে ঘুরতে থাকবে। যা হচ্ছে আপনি আগে কখনো মানে ভাবলে ভয় পেতেন। এবং সেই জিনিসগুলো তখন আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, ফেস করতে পারবেন, সাহস পাবেন। ওকে, গো ফর নেক্সট সেশন। আমরা হচ্ছে এবার যেটা বলতেছিলাম যে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি, সেই প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা এখানে ওপেন করি। আচ্ছা, কেউ কি বিরক্ত হন যে ক্লাসের মাঝখানে যে হচ্ছে একটু আবার আলাদা টপিকে কথাবার্তা বলা হয়? না, এটা ঠিক আছে, বাট অনেকের কাছে আমার মনে হয় যে এত বেশি কথা বলে কেন? অনেকে চায় শুধু টু দ্য পয়েন্ট এ কথা। ঠিক আছে? টু দ্য পয়েন্ট এ কথা বলা যায়, বাট তারপরেও কিছু কথা না বললে হয় না। ওকে, ঠিক। আচ্ছা, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। কথা কম। এবার সবাই মিউট থাকেন। আমি এবার কথা বলবো পুরো ১ ঘন্টা। আচ্ছা, আমরা কিভাবে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে হচ্ছে সেটা কোড এডিটর ওপেন করতে হয় সেটা আমরা সবাই জানি। এবং আগের দিন হচ্ছে আমরা যেটা করছিলাম, আম HTML5 লিখে যখন হচ্ছে আমরা এখানে এভাবে দিছিলাম, এভাবে আমরা দেই নাই। আমরা যেটা করছিলাম যে নরমালি জাস্ট এভাবে হচ্ছে আমরা HTML ট্যাগ দিছিলাম ১ম এ। সরি, ১ম এ হচ্ছে দিছিলাম ডক টাইপ। ঠিক আছে? সো ডক টাইপ HTML, এই ট্যাগটা হচ্ছে আমরা দিছিলাম। সো এটাকে আমি ক্লোজ করি এখান থেকে, এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে? সো আমাদের ডকটাইপ HTML ছিল হচ্ছে এরকম। সো এই সিঙ্গেল ট্যাগের ভিতরে আমাদের কিন্তু তারপর আমরা যেটা নিয়েছিলাম যে HTML। সো প্রত্যেকদিন কি আমরা এভাবে করব? এটা কি মানে হওয়া উচিত? একই জিনিস তো। সো প্রথমে হচ্ছে হেড, ঠিক আছে? তারপর হচ্ছে ভেতরে এসে বডি নিতে হয় আবার আরেকটা। তো আমরা তো এভাবে প্রত্যেকদিন কাজ করব। সো প্রত্যেকদিন কি আমাদের এই জিনিসগুলো দরকার আছে করা? বলেন। এটা কি মানে গুড প্র্যাকটিস হবে? এটা আমার সময় নষ্ট করবে। নতুন কিছু তো শিখতে পারবো না, উল্টো আরো সময় নষ্ট। ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি কি, যেহেতু আমরা কোড এডিটর ইউজ করি এবং সেটা ভিজুয়াল স্টুডিও, তো আমরা এত কিছু না করে জাস্ট আপনি একটা ওয়ার্ড লিখেন, জাস্ট HTML5, এবং লিখার সাথে সাথে দেখেন এখানে আপনার সাজেশন কোড দেখাই দিচ্ছে যে আপনি কি পাচ্ছেন। HTML5 লিখেন, দেখেন সব চলে আসছে। ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের শেখার মানে জানতে হবে এখন শুধু জাস্ট যে নতুন কিছু যে কিছু আসলো, এখানে কিন্তু আগের থেকে কিছু এক্সট্রা জিনিস আছে। এক্সট্রা জিনিসগুলা কি? এই এক্সট্রা জিনিসগুলো শিখলেই আমাদের হয়ে যাবে। সো ডকটাইপ HTML আগেও ছিল, এখনো আছে। HTML ট্যাগ এখনো আছে। কালকেও ছিল, হেড ছিল, বডি ছিল, সবই ছিল। ছিল না শুধু ল্যাং অ্যাট্রিবিউট। ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা ছিল না। এটা দিয়ে হচ্ছে আপনাকে ইংলিশ দিয়ে হচ্ছে ইংলিশ বোঝাচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজের জন্য অন্য কিওয়ার্ড ইউজ করতে হয়, বা আপনি যদি নাও দেন ডিফল্ট ভাবে সে হচ্ছে ইংলিশ ধরে নেবে। ঠিক আছে? ব্যাপার না। কিন্তু এই যে ২ টা জিনিস আসছে মেটা ট্যাগ নতুন। কে যেন বলছিলেন যে ভাই মেটা ট্যাগ কি? বলছিলাম একটা কথা, উত্তরটা তখনই দিয়ে দিছি যে মেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এবং এই ট্যাগের কাজ হচ্ছে ডিপেন্ড করে তার ভেতরে কি ইনপুট দেয়া আছে সেই বিষয়গুলা। বুঝতে পারছি? মেটা ট্যাগ সিঙ্গেল একটা মাত্র ট্যাগ, বাট সে কাজ করে হচ্ছে তার ভেতরে ইনপুটেড যে ভ্যালু গুলা বা অ্যাট্রিবিউট গুলা দেওয়া হচ্ছে তার উপর। সো এইখানে প্রথম মেটা ট্যাগটা কিসের কাজ করতেছে সেটা আমরা বুঝি। প্রথম মেটাটা কাজ করতেছে হচ্ছে UTF-8। এটা হচ্ছে মানে ক্যারেক্টার সেট। এটা হচ্ছে ৪ সেট, মানে হচ্ছে মানে সংক্ষেপে লিখছে ৪ সেট, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যারেক্টার সেট।
এই ক্যারেক্টার সেটের কাজটা কি? এই ক্যারেক্টার সেটের কাজটা হচ্ছে যে আপনাকে হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি যদি বলি আম, এটার একটা ফুল ফর্ম আছে ক্যারেক্টার সেটের, বাট অ্যাকচুয়ালি যে মিনিংটা আমি সেটা বলতে, সেটা হচ্ছে যে স্পেশাল যত ক্যারেক্টার আছে সেগুলা সব ব্রাউজারে, সব ধরনের সার্চ ইঞ্জিনে যেন হচ্ছে সেটা ভিজিবল থাকে সব কিছুতে। দ্যাটস ওয়াই হচ্ছে ক্যারেক্টার সেটটা হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে, সব ধরনের সিম্বল, স্পেশাল ক্যারেক্টার যে কোনো ব্রাউজার থেকে যাতে করে হচ্ছে রিড করা যায়, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে সেগুলো যেন হচ্ছে ভিজিবল হয় ওই কারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে, সেই জিনিসটা কনফার্ম করার জন্য এটা করে দেয়। সো এটা কিন্তু আপনার মুখস্থ করার দরকার নেই, বাট হচ্ছে এটা অটোমেটিক ভাবে সবসময় HTML ওয়েবসাইটের মধ্যে থেকে যাবে এবং অলওয়েজ থাকবে। So আপনাকে এটা মুখস্থ করেও লিখতে হবে না, কোড এডিটরের মধ্যে অলরেডি ইনপুট দেওয়া আছে এই জিনিসগুলো আপনার ইনিশিয়াল নিড, এগুলো আপনার দরকারই আছে। তো ক্যারেক্টার সেটটা কি করবে, স্পেশাল ক্যারেক্টার নিয়ে কাজ করবে। জাস্ট এইটুকুই বুঝে রাখেন। বুঝতে পারছি? হুম, ক্লিয়ার? ক্যারেক্টার সেটটা কাজই হচ্ছে যে সে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ধরনের স্পেশাল ক্যারেক্টার গুলো ব্যবহার করা হবে, সেই স্পেশাল ক্যারেক্টার গুলো নিয়ে হচ্ছে সে কাজ করবে। এটা বিষয়টা কেমন, অনেকটা হচ্ছে যে যেমন আমরা বাংলায় যদি কিছু লিখি, আমাদের হয়তো জ ফলা আছে, র ফলা আছে, তাই না, বিভিন্ন ধরনের ফলা আছে। এই ফলাগুলা কিন্তু আবার অন্য ভাষায় যদি হচ্ছে আবার ট্রান্সলেট করে ফেলে, এগুলো দেখা যাবে। বা এমন হতে পারে যে ধরেন মানে চীনে একটা আলাদা ভাবে তারা সার্চ ইঞ্জিন ব্যবহার করে, তারা গুগল ব্যবহার করে না। ঠিক আছে, সেখানে যদি আমার এই জিনিসগুলো সাপোর্টেড না থাকে তখন কি হবে, তাই না? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে এই ক্যারেক্টার সেটটা হচ্ছে সেই ধরনের স্পেশাল ক্যারেক্টার গুলো নিয়ে কাজ করে। ইভেন মেটা ভিউপোর্ট, এটার নামটা কি? এই মেটা ভিউপোর্টের নাম কাজটা হচ্ছে আমার ওয়েবসাইট রেসপন্সিভনেস, মানে আমার ওয়েবসাইট যে কোনো ব্রাউজারে যাবে সেই ব্রাউজারের মতো করে হচ্ছে হাইট উইড যাতে করে হচ্ছে মেনটেন হয়। ঠিক আছে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইট ব্রাউজার ছোট হলে ছোট হবে, ব্রাউজার বড় হলে বড় হবে, এটা হচ্ছে কাজ করে এই শুধু ভিউপোর্ট উইথের কারণে। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেওয়া আছে যে আপনার ডিভাইসের উইথ হবে হইতেছে, মানে ওয়েবসাইটের উইথ হবে ডিভাইসের উইথের সমান। দেখতে পাচ্ছেন? এবং ইনিশিয়াল স্কেল হবে 1। স্কেল মানে হইতেছে যে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ পরিমাণের জুম ইন অবস্থায় থাকবে। এটাকে চাইলে আপনি আরো বড় করতে পারবেন। স্কেল 1.1, 1.2, 1.3, এগুলোকে বলে ইনিশিয়াল স্কেল। আমরা ব্রাউজারে যা দেখি বা ওয়েবসাইটে যা দেখি সব ইনিশিয়াল স্কেল 1 মোডে দেখি। এটাকে আমরা পরে জুম আউট করতে পারি বা চাইলে জুম ইন করতে পারি। সো মেইনলি এই দুটো জিনিস হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য প্রাইমারি নিড, যে আমার ওয়েবসাইটের ক্যারেক্টার সেট গুলো সব জায়গায় থাকতে হবে এবং ভিউ পোর্টটা ইউজ করতে হবে যাতে করে ওয়েবসাইট ছোট বড় করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি এই দুইটা মেটা ট্যাগের কাজ। সো এগুলো আমাকে মুখস্থ করার দরকার নেই, আপনাদেরও মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র কোড এডিটর ইউজ করার সাথে সাথে হচ্ছে এগুলো চলে আসবে, এবং প্লাস এগুলা সবগুলা ওয়েবসাইটে ইউনিভার্সালি থেকেই যাবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? ঠিক আছে, আরো অনেক মেটাটেক আছে, আপনি গুগল থেকে মেটাটেক ইউজ করতে পারবেন গুগল ইন্ডেক্স করানোর জন্য। তারপর আপনি যখন হচ্ছে এসইও নিয়ে কাজ করবেন তখন আপনাকে আরো এক্সট্রা অনেকগুলো মেটাটেক ইউজ করতে হবে। আবার ধরেন হচ্ছে আপনি ব্রাউজারে কিছু শো করাতে চাইতেছেন, যখন লিঙ্ক সাবমিট করে একটা প্রিভিউ ইমেজ আসে না, ওগুলোর জন্য আবার আলাদা মেটাটেক ইউজ করতে হয়। অনেক কিছু আছে। মেটাটেকের কাজই হইতেছে মানে তাকে যেভাবে অ্যাসাইন করা হবে সে সেভাবে কাজ করবে, এবং এর স্পেশাল কোনো কাজ নাই। অ্যাট্রিবিউট গুলা দিয়ে হইতেছে তার কাজ হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। আর আমরা টাইটেল তো আমরা আগের দিনই দেখছিলাম, তো আজকে আমরা সিএসএস শিখবো, লিখলাম সিএসএস, এবং একটা সিএসএস ফাইল আছে আমাদের। ওকে, থাকুক সেটা সেখানেই। আমরা এখানে আসি, আগের দিনের মতো আমরা এখানে টেক্সট 1 লিখে বললাম যে হ্যালো এভরিওয়ান। এই টেক্সটটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করতে চাই খুব ইজিলি আমরা দেখতে পারবো যে হ্যালো এভরিওয়ান লেখা আছে। বাট এই হ্যালো এভরিওয়ান লেখাটাকে এবার যদি হচ্ছে আমরা একটু কালারফুল করতে চাই বা একটু ডিজাইনে আনতে চাই, এখনই কিন্তু হচ্ছে আমাদের দরকার হচ্ছে কি সিএসএস শেখার। ঠিক আছে, আপনারা গত ক্লাসে অনেকগুলা হচ্ছে অনেক লাইনের HTML কোড লিখছেন, মিনিমাম 100 লাইন হবে না? 500 হয়ে গেছে? এত কোড কেমনে হয়েছে? হ্যাঁ, হতেই পারে। আচ্ছা, 500 এর HTML কোড লিখছেন, দ্যাটস হিউজ প্র্যাকটিস। আচ্ছা, সো এখন এই যে ট্যাগ গুলা লিখছেন, HTML লিখতে তো আর কোনো সমস্যা নেই, HTML তো এখন লিখতেই পারেন।
বাট HTML গুলোর এখন যদি ডিজাইন করতে যান তাহলেই না হচ্ছে কথা। এখন HTML গুলোর ডিজাইন করতে গেলে প্রয়োজন হচ্ছে একজনের, সে হচ্ছে CSS, এবং এই CSS টাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করে কি করতে পারি, তাদেরকে ডিজাইন করতে পারি। সো CSS অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে ক্যাসকেডিং স্টাইল, সেটা আপনারা নাম হয়তো বা শুনছেন নাকি? ক্যাসকেডিং লিখতে হয় কিভাবে? CYS, তাই না? ক্যাসকেডিং স্টাইল শিট। সো স্টাইল শিট এরকম, আমাদের ফুল ফর্ম না জানলেও চলবে, ব্যাপার না, এটা মুখে মুখে বলা হয়ে যায়। তো অ্যাকচুয়ালি CSS এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আপনি HTML কে কালারফুল করতে পারেন বা ডিজাইন করতে পারেন, বাট CSS লেখার ওয়ে হচ্ছে তিনটা, থ্রি ওয়ে। সো আমি এখানে লিখলাম যে থ্রি ওয়েস বা থ্রি টাইপস অফ CSS, অ্যাকচুয়ালি এভাবেই বলি, থ্রি টাইপস অফ CSS। তিন ধরনের CSS আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি যদি এখানে বলি ওয়ান দিয়ে, ইনলাইন CSS, নামগুলো একটু মনে রাখবেন, একটু পরেই লাগবে আপনাদের। সেকেন্ড আরেকটা হচ্ছে ইন্টারনাল CSS, জানেন কি ওগুলা নাকি প্রথম শুনতেছেন, কয়জন আছেন এরকম? আরেকটা হচ্ছে এক্সটার্নাল CSS। সবাই কি এগুলো জানেন এই তিন টাইপসে? আচ্ছা, অনেকেই জানবে অনেকেই জানবে না, এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ আপনারা শিখার জন্যই আসছেন। সো তিন ধরনের CSS থাকে, তিন ধরনের CSS হচ্ছে লেখা যায়। নামগুলা কি কি? ইনলাইন CSS, ইন্টারনাল CSS, আর এটা হচ্ছে এক্সটার্নাল CSS। নামগুলোর মধ্যে যেন কেমন একটা ভাব আছে, তাই না? মানে হচ্ছে কার কাজ কি বুঝে যাচ্ছে। বলেন তো ইনলাইন দিয়ে আসলে তারা কি বুঝাইতে চাইতেছে? ইন লাইন মানে আপনি যদি একটু মানে ভাঙাও বলেন তাহলেও বুঝাইতেছে এটা লাইনের ভেতরের কথা, মানে যাই হবে না, একটা লাইনের মধ্যে হইতে হবে। ইন্টারনালটা কি বোঝা যেতেছে, যে অন্তর্বর্তী, তাই না? আর এক্সটার্নাল হচ্ছে টোটালটাই হতেছে বহিরাগত ভাবে। সো আপনি সিএসএস টাকে যদি আমি বলি যে সিএসএস টাকে আপনি চাইলে হচ্ছে লাইনের ভিতরেও লিখতে পারেন, প্রতিটা লাইনে আপনি চাইলে ইন্টারনালি কোথাও একটা জায়গায় লিখতে পারেন, আপনার চাইলে হচ্ছে এক্সটার্নালি কোথাও রেখেও সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট লাইক আমি যদি হচ্ছে এখানে প্রথমবারের জন্য ইনলাইন সিএসএস টাকে হচ্ছে যদি মানে একটু কাজ করে দেখাই, দেখেন ইনলাইন সিএস লিখতে হয় কিভাবে, ট্যাগের ফার্স্ট ট্যাগের ভেতরে আপনাকে হচ্ছে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হয়, ঠিক আছে? এবং এর ভিতরে আপনি সিএসএস এর বিভিন্ন ধরনের কোড লিখবেন, যেমন আপনি যদি কালার দরকার হয় আপনি লিখবেন কালার, তারপর কোলন দিয়ে আপনি বলেন যে কি কালার, ধরেন আমি এখানে বলতেছি রেড কালার, তারপর সেমিকোলন সে অটোমেটিক পেয়ে যাবে। আপনি যদি এখানে আসেন দেখেন হচ্ছে এখানে খুব সুন্দর করে কালারটা লাল টকটকা হয়ে গেছে, হয়ে গেছে। তো এইগুলাকে যে কালার যে লিখছেন না, এগুলাকে বলা হয় প্রপার্টি, এবং এই প্রপার্টির এগেইনস্টে আপনি যা লিখবেন সেগুলোকে বলা হয় ভ্যালু। যেমন আপনি কালারটা প্রপার্টি, বাট ভ্যালু ডিফারেন্স হইতে পারে, তাই না? তো ভ্যালু ডিফারেন্স হতে পারে, বাট প্রপার্টি কিন্তু ওইটাই থাকে। সো কালার প্রপার্টি দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কালার নিয়ে আসতে পারি, তারপর সেমিকোলন দিয়ে এই প্রপার্টি ক্লোজ। তারপর ধরেন এই টেক্সটটাকে আপনি বড় করতে চাইতেছেন, টেক্সট বড় করার জন্য আপনাকে লিখতে হয় সিএসএস ফন্ট সাইজ। দিলাম এখানে সাপোজ হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল মিন্স কিন্তু অনেক বড়। দেখেন এখানে হ্যালো এভরিওয়ান, বিশাল বড় হয়ে গেছে না? দ্যাট মিন্স একটা এইচটিএমএল ট্যাগকে আমি হচ্ছে আমার মতো করে কন্ট্রোল করতে পারতেছি। এখন বলুন তো এক এক পিক্সেল মানে কত, কতটুকু জায়গা? পিক্সেল কিন্তু একটা ইউনিট। আমরা যেমন কেজি মাপি, কেজিতে ইউনিট মাপি, গ্রামে মাপি, তারপর হচ্ছে দৈর্ঘ্য মাপি হচ্ছে মিটারে, সেন্টিমিটারে, মিলিমিটারে। সো পিক্সেলও কিন্তু হচ্ছে একটা ইউনিট, মাপার ইউনিট। এটা কিন্তু হচ্ছে ওয়েবসাইটের বা ডিজাইনের দৈর্ঘ্য প্রস্থ এগুলা মাপে। তো ওয়ান পিক্সেল সমান কত পরিমাণ জায়গা? আর কেউ? একজন বলছে 16 EM, 16 EM, কোনটা রাইট? দুজন আনসার দিছে, বাট আর কেউ জানি না, না? হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুল স্টপ একটা ডট যে পরিমাণ জায়গা নেয়, ওয়ান পিক্সেল পরিমাণ হচ্ছে সেই পরিমাণ জায়গা। ঠিক আছে? সো 200 পিক্সেল মানে হচ্ছে 200টা ডট পাশাপাশি বসাইলে যতটুকু জায়গা নিবে সেটাই হচ্ছে 200 পিক্সেল। ওকে? আর আরইএম হিসাব হচ্ছে আলাদা। 1 REM মানে হইতেছে 16 পিক্সেল, নট মিন 16 REM মানে হইতেছে 1 পিক্সেল। 16 পিক্সেল দিয়ে হচ্ছে 1 REM হিসাব করা হয়। ঠিক আছে পঙ্কজ ভাই? ওই যে সে আবার হচ্ছে সেন্টিমিটারের মাপটা নিয়ে আসছে।
এত কঠিনে যাওয়ার দরকার নেই, 0.026 আমরা অঙ্ক করতে বসি নাই। আমরা জাস্ট প্রিভিউতে আসলেই হবে। সো 1 পিক্সেল মিন্স 1 ডট, ঠিক আছে, বা 1 ফুল স্টপ, যাই বলেন না কেন। হুম, ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস বলে এটাকে, যে আপনি যখন লাইনের ভিতরে সিএসএস প্রপার্টি গুলো লিখবেন তার ভ্যালু সহ, তখন সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আপনি এখানে আরো লিখতে পারেন, যেমন হচ্ছে আমি চাইতেছি যেটা একটু মোটা হোক। সো মোটা করতে চাইলে টেক্সট গুলোকে আপনি বলতে পারেন ফন্ট ওয়েট। সেখানে আমি বললাম যে বোল্ড বা বোল্ডার বলেন। বোল্ডার মানে তো অনেক বেশি বোল্ড, ঠিক আছে, অনেক বেশি বোল্ড যখন করে দিচ্ছি দেখেন আগের তুলনায় বোল্ড হয়েছে। এরপর আপনি চাচ্ছেন যে ভাই একটু ব্যাকগ্রাউন্ডে একটু অন্য কালার দিলে হয় না? হ্যাঁ, হবে না কেন? আপনি ব্যাকগ্রাউন্ড কালার লিখেন এবং সেখানে আপনি বলেন যে হচ্ছে যে সাপোজ ইয়েলো লেখেন, ঠিক আছে? দেখেন আপনি এই টেক্সটের পেছনে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। খুবই খুবই সুন্দর একটা ডিজাইন, তাই না? লালের সাথে হলুদের কম্বিনেশনটা খুব জোস না? হুম, ওয়েস্ট ইন্ডিজ লাগতেছে। ভালো বলছেন। সো ডিজাইন কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমরা ভেরি ফার্স্ট টাইম খুব সুন্দর একটা আউটপুট বের করতে পারছি, তাও আবার HTML এবং CSS দিয়ে। এটা অনেকে ভাবতেও পারেন নাই, তাই না? বাট এটা সম্ভব। তো দিনকে দিন কি আরো অনেক কিছু শেখা সম্ভব হবে না? ওকে, আসেন, এবার আসেন, এই যে যে আমি সিএসএস টা লিখলাম এটাকে কি সিএসএস বলা হয়? ইনলাইন। এখন আপনি ধরেন কালকে যে 500 লাইনের কোড করছেন HTML, 500 লাইনের কোডের মধ্যে যদি প্রত্যেকটা লাইনে লাইনে যায়া এতগুলা সিএসএস লিখতে হয়, তাইলে সেই ওয়েবসাইটের দৈর্ঘ্য কত হবে? সো তখন কি হচ্ছে, ওয়েবসাইটের পারফরমেন্স খুব ভালো হবে? হুম, ধরেন আপনার হচ্ছে 2000 লাইন হয়ে গেছে সাপোজ, এখন কোনো একটা লাইন আপনি কালারটা চেঞ্জ করবেন, আপনি সেই লাইন এখন কিভাবে খুঁজে বের করবেন? সমস্যা না? তো হ্যাঁ, তো এই যে যে হচ্ছে যে মানে আমি যদি ইনলাইন সিএসএস তো লিখা যায়, বাট ইনলাইন সিএসএস কি আমরা লিখবো বা এটা কি লেখার ইয়ে আছে কোনো? মানে লিখলে সুবিধা কি? লিখলে সুবিধা হচ্ছে যে হচ্ছে আপনি ওই লাইনেই শুধু কোডটা অ্যাপ্লাই হবে, অন্য কোথাও আর এই কোড অ্যাপ্লাই হবে না, তাই না? কিন্তু আপনার তো হচ্ছে HTML ফাইলের লেন্থ বেড়ে যাচ্ছে, আপনি তো সহজে সেটাকে এডিট আপডেট করতে পারবেন না, তাই না? আপনাকে একটা কিছু খুঁজে বের করতে হলে প্রচুর সময় নিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে খুঁজতে হবে। তো এজন্য আমাদের কোড ক্লিন রাখার জন্য আমরা হচ্ছে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব না। যদি দরকার হয় স্পেশাল কেসে সেভাবে হচ্ছে আমরা করে নিতে পারি, ঠিক আছে, বাট নর্মালি হচ্ছে আমরা ইনলাইন সিএসএস করব না। করলে কি হবে, আমাদের কোডগুলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমাদের কোডের যে একটা ট্রি সিস্টেম আছে এইটা থাকবে না। সো ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় সেটা দেখছি। হুম, কিন্তু এটা ব্যবহার করব না কিছু না, কারণ এটা হচ্ছে আমার কোডের স্ট্রাকচারটাকে হচ্ছে নষ্ট করে দিবে। আমি কোড ডিবাগিং করতে পারবো না, আমার এরর ফাইন্ডিং এ সমস্যা হবে, আমার কোড ম্যানেজেবল হবে না এবং এটা ক্লিন কোড হলো না, ঠিক আছে? সো এভাবে আমরা কোড করতে পারি না। তাহলে করব কোনটা? তাহলে হচ্ছে আমরা যেটা করব, আমরা ইন্টারনালটা করতে পারি। ইন্টারনালটা বলতে কি বোঝাইতেছি? ইন্টারনাল মানে হতেছে যে আপনার অন্তর্বর্তী কোন একটা জায়গায় হচ্ছে আপনি সিএসএস গুলোকে লিখে রাখবেন। আমি এটুকু হচ্ছে কেটে দিলাম, আগের মোডে ব্যাক করলাম। ইন্টারনাল সিএসএস হচ্ছে আপনি হেডের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে হচ্ছে কি করতে পারেন, সিএসএস করতে পারেন। সো আপনি প্রথম স্টাইল ট্যাগ নিবেন, তারপর এইখানে আপনার কোন ট্যাগটাকে সিএসএস করতে চাচ্ছেন, h1 ট্যাগকে, তাকে শুধুমাত্র এখানে কল করেন। মানে যার মানে ডিজাইন করবেন তারই কল করতে হবে। সো আমার h1 কে আমি ডিজাইন করতে চাচ্ছি, সো h1 কে কল করে ব্র্যাকেট দিবেন। এরপর আপনি সিএসএস প্রপার্টি গুলো লিখেন আগের মতো। কালার দিচ্ছি এখানে আমি সাপোজ ধরেন দিলাম এই কালার। তারপর আমি এটার একটু ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি, যেমন ফন্ট সাইজ হোক হচ্ছে সাপোজ 40 পিক্সেল, ঠিক আছে? এবং আমি চাচ্ছি যে তার একটা বর্ডার চলে আসুক। বর্ডার বলতেছি 1 পিক্সেল, সলিড বলতেছি, ঠিক আছে? তারপর আমি চাচ্ছি তার একটা ব্যাকগ্রাউন্ড আসুক। আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে এখান থেকে সাপোজ ব্রাউন কালার করে দিলাম, ঠিক আছে?
তারপর আমি এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন হচ্ছে কি হয় যে ড্যাশড ডটেড লাইন থ্রু ওভারলাইন অনেক কিছু আছে, আমি লাইন থ্রু করে দিলাম। লাইন থ্রু মানে হচ্ছে আপনার টেক্সটের মাঝখান দিয়ে একটা লাইন চলে যাবে। দেখেন তো এখানে ব্রাউজারে কি আসছিল। তো দেখেন লাইন থ্রু দিয়ে আমি আমার টেক্সটটাকে কেটে ফেললাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সটের কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, সবই দিলাম। বাট যেখানে দিলাম সেটা কোথায়, ইন লাইনে না, সেটা দিলাম আলাদা একটা জায়গায়। সো এটা বেটার না আগের থেকে? হুম, আমার এই জায়গাটা ঠিকঠাক আছে, মানে আমার HTML কোডে কোনো হ্যাম্পার হইলো না, CSS কোডও হচ্ছে রাখা হলো আলাদা সেপারেট একটা জায়গায়। এখন যদি হচ্ছে কখনো আমার মনে হয় যে ভাই ভাই এখানে তো H1 ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, বাট এটা যদি ব্রাউন না দিয়ে যদি এটাকে অন্য কোনো কালার দেওয়া যায় না ভাই? হ্যাঁ, ধরেন আমি এখান থেকে টিল কালার পরবর্তীতে আপনার জন্য চেঞ্জ করে দিলাম, কারণ এটা আলাদা জায়গায় সেপারেট আছে, আমি খুব ইজিলি ফাইন্ড করতে পারতেছি এবং ইজিলি এটাকে আপডেট করে দিচ্ছি। ওয়াও! আমার বলতেছে ভাই একটু টেক্সটের কালারটা তো এটা ভালো লাগতেছে না, যদি কালারটা যদি একটু হোয়াইট করে দেন। সো আমি ধরেন এখান থেকে তখন হোয়াইট কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে এসে বলতেছেন ভাই এবার জোস লাগতেছে, তাই না? তো কোনটা ভালো হইলো, ইনলাইন নাকি ইন্টারনাল? সবাই একটু মানে বলেন, বুঝতেছেন আপনারা যারা ফার্স্ট টাইমের জন্য আছেন তারা বুঝতেছেন? কোনো কোশ্চেন আছে? বলে। হুম হুম হুম, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। চলেন, ওনার কোশ্চেনটা কি বুঝতে পারছেন সবাই? উনি বলতেছে যে হ্যাঁ, আমি এখানে একটা H1 দিছি, ওকে ফাইন। আমার যদি এখানে আরো H1 থাকতো, ধরেন আরো একটা H1 এ লিখলাম যে মাই নেম ইজ সোহাগ হাসান, ঠিক আছে? ধরেন আমার আরেকটা H1 আছে, থাকতেই পারে, আমার ওয়েবসাইটে তো H1 একটা থাকবে না, অনেকগুলো থাকবে। যদি আমি আমার ব্রাউজারে যাই তাহলে দেখেন দুইটা H1 একই কালার পেয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি CSS করার সময় শুধুমাত্র তাদেরকে H1 দিয়ে কল করছি, যে কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে এখন যত H1 আসবে সবগুলা এই CSS ই পাবে। ধরেন আমি আরো অনেকগুলা কপি পেস্ট করে দিলাম, তো যত H1 আসবে সবার জন্য একই CSS, সবার জন্য একই CSS। এটাই তো, এটাই তো কথা, যে এখন আপনি কি এটাকে আলাদা ফাইলে দিবেন নাকি হচ্ছে কি করবেন? এখন এখানে আমি এটা বুঝাইতে চাইতেছিলাম। তো দেখেন এখানে একটা সমস্যা হইলো, বাট এখন যদি আপনি চান যে না ভাই দুইটা ওয়ে আছে, ঠিক আছে? সো আপনি যদি চাইতেছেন যে এইখানে ভাই আমি উপরেরটা এখানে করছি, এখন তো দুইটা দুই জায়গায় পেয়ে যেতেছি, আমি চাইতেছি যে সেকেন্ডটাতে আলাদা সিএসএস করতে, তাহলে আপনি সেকেন্ডটাতে এখানে সুন্দর করে স্টাইল ট্যাগ দিয়ে এটার জন্য এটার সিএসএস অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিস্কুট, তারপর হচ্ছে যে সরি কালার দিলাম এটা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ ব্ল্যাক, ঠিক আছে? তারপর ফন্ট সাইজ দিলাম সাপোজ হচ্ছে যে এখান থেকে 30 পিক্সেল কিছুটা কমাই দিলাম। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, এখান থেকে হচ্ছে আমি কিছুটা কমাই দিলাম, ধরুন টেক্সট ডেকোরেশন দিলাম না, ওই তিনটা জিনিস শুধুমাত্র আমি সেকেন্ডটার জন্য দিলাম। তাহলে কি হবে, দেখেন সবই পাইছে, বাট আবার লাইন থ্রুটা আবার উপরেরটা থেকে পেয়ে গেছে। এই লাইন থ্রুটা উপরেরটা থেকে পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি, আমি অলরেডি তাকে হচ্ছে সকল H1 এর জন্য এইগুলা বলে দিছি। তো সকল H1 এর জন্য যা যা আছে তা তো সে পাচ্ছেই। যেগুলো আমি আপডেট করছি সেগুলো না পরিবর্তন হচ্ছে, যেগুলো পরিবর্তন করিনি সেগুলো এখান থেকে পেয়ে যাচ্ছে। তো সমস্যার সমাধান তো হইলো না মোটামুটি। তো এই সমস্যা এভাবে সমাধান না করে যেটা করা যায় কি, যে আপনি প্রত্যেকটা যদি একই রকম হয় তাদেরকে আলাদা করে একটা নেমিং দিয়ে দেন। বিষয়টা হয় না, এখানে কি একই নামের কেউ আছেন কমন নামে? কমন নামে মনে হয় কেউ নাই। আচ্ছা, ক্লাসে তো থাকে, স্কুল কলেজে তো পড়ে আসছেন, ক্লাসে তো সবারই একটা কমন নামে কয়েকজন থেকে যায় না, দুইজন তিনজন, অন্তত একই নামে দুইজন তো থাকেই। কোনো ক্লাসে পান নাই এমন তো হবে না, পাইছেন তো? ও পান নাই?
কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার ক্লাসে হচ্ছে আমার শখ নামে ৩ জন ছিলাম আমরা। ঠিক আছে? ৩ জনেরই আমরা একই ক্লাসে ছিলাম। ৩ জনেরই নাম ছিল শখ। ৩ জন মানুষের নাম। আমার হ্যাঁ, হ্যাঁ। সো এরকম থাকে। সো এই যে হচ্ছে ধরেন আপনি এখন আপনাকে কল্পনা করেন হচ্ছে যে ধরেন এই যে আ কে? ফৌজিয়া ইসলাম। ঠিক আছে? ও কি লিখছে? ফৌজিয়া না তো ফৌজেল। কি নামের উচ্চারণটা কি? ফুজাইল ইসলাম। আচ্ছা, উনি হচ্ছে আ আচ্ছা সৌমিক উনার নাম হচ্ছে এমনিতে হচ্ছে ডাকনাম হচ্ছে সৌমিক। আচ্ছা সৌমিক ভাইকে ধরেন হচ্ছে সে HTML ট্যাগ মানে H1 ট্যাগ সে হচ্ছে ৪ বার কল হইছে ক্লাসের মধ্যে। কিন্তু এখন তাকে যখন হচ্ছে মানে কিন্তু সে কিন্তু এমন না। হ্যাঁ, এখন ৪ জনের মধ্যে ৪ জন ৪ ক্যাটেগরির। একজন খুব ভালো স্টুডেন্ট, একজন মিডিয়াম, একজন খেলায় পটু, আরেকজন হইতেছে মানে একটু ব্যাক বেঞ্চার্স। ঠিক আছে? কিন্তু এখন যদি হতেছে ব্যাক বেঞ্চার্স এর নামে যদি কেউ বিচার দেয়, ঠিক আছে? এবং সেই বিচারে যদি হচ্ছে তো এখন তো উনি যে টপার এবং ভালো স্টুডেন্ট ওনাকেও তো হচ্ছে মানে ডাক পড়বে নাকি? তাই না? শ্রমিক নামের উপর যদি হচ্ছে এপ্লাই করা হয় যে এই মানে শ্রমিক নামের ছেলেটা হচ্ছে এরকম এরকম করছে। যদিও ব্যাক বেঞ্চার্স করে মাইর কিন্তু এখন ৩ ওটা সহ খাবে। তাই না? যদি না ভেরিফাই করা হয়। তো ভেরিফাই করার আগে কিন্তু হচ্ছে এখানে মানে বাকিদের কপালেও কিন্তু দুর্গতি আছে। কিন্তু যদি হচ্ছে এমনটা করা যাইত যে টপার তার জন্য হচ্ছে আলাদাভাবে হচ্ছে কোনো একটা জিনিসের ব্যবস্থা করা। যেমন আমাদের স্কুলে কিন্তু থাকে যে আমরা রোল নাম্বার ব্যবহার করি, তাই না? যে রোল কত? হ্যাঁ, এত। তার মানে তুই না। ঠিক আছে? তো এই যে রোল নাম্বারটা কিন্তু হচ্ছে এখানে একটা মানে তাদেরকে ডিফারেন্ট করতেছে। ঠিক আছে? সো এই আম ডিফারেন্টটা হচ্ছে করার কারণে সবাই কিন্তু হচ্ছে এখন সেপারেট হয়ে যাইতেছে। শ্রমিক ৪ জন বাট ৪ জন কিন্তু ৪ মানে ৪ জন মানুষ। কিভাবে হচ্ছে সবার রোল আলাদা, আলাদা। তো রোল নাম্বারটা যদি আলাদা করে যদি তাদেরকে ডিফাইন করা হয় তাহলে কিন্তু আর তাদের কিন্তু সেই ঝামেলাটা কিন্তু পড়তে হয় না বা হবে না। ঠিক আছে? তো আমরাও হচ্ছে এখানে কি করব? এভাবে হচ্ছে ৪ জনকে বা এই যে যতগুলো H1 থাকবে সবাইকে আমরা আলাদা, আলাদা করে একটা নাম দিয়ে দিব। যাতে করে হচ্ছে যাদের জন্য যা করা হবে শুধু, শুধু তাদের জন্যই এপ্লাই হবে। অন্যদের ক্ষেত্রে সেটা এপ্লাই হবে না। ঠিক আছে? তো আমি এখানে ধরেন তার জন্য একটা ক্লাস অ্যাট্রিবিউট নিব। এই ক্লাস দিয়ে হচ্ছে তাদেরকে নেমিং দেয়া হয়। সো আমি তার জন্য নাম দিচ্ছি হতেছে যে হ্যালো, যেহেতু তার নামটা হচ্ছে হ্যালো এবং আমি পরের এই জনের জন্য নাম দিচ্ছি হতেছে যে আমার নামই সোহাগ। ঠিক আছে? এখন আমি যখন সিএসএস করব তখন আর আমি H1 দিয়ে ধরে হচ্ছে সিএসএস করব না। আমি যখন সিএসএস করব তখন হচ্ছে তাদের এই যে আলাদা করে নামগুলো পুশ করছি সেই নাম ধরে তাদেরকে হচ্ছে আমি এখানে দিব। ঠিক আছে? তো এবার হ্যালোর জন্য সিএসএস করেন। জাস্ট লাইক কালার দিলাম হচ্ছে আমি এখান থেকে ইয়েলো কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালার। তারপর ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি এখান থেকে সাপোজ 30 পিক্সেল। ওকে, তারপর বর্ডার বটম কল করতেছি সাপোজ হচ্ছে যে 1 পিক্সেল আর একটু বাড়াই দিই 3 পিক্সেল সলিড দিলাম এবং তার কালারটা দিলাম হচ্ছে এখান থেকে এই যে সালমন কালার। তো দেখেন শুধুমাত্র আমি কিন্তু এবার H1 কে আর ধরি নাই, এবার ধরছি তাদের ক্লাস নেমটাকে। ক্লাস নেম ধরতে গেলে আপনাকে অবশ্যই সিএসএস করার সময় আপনাকে ডট দিতে হবে, কারণ হচ্ছে কি আপনি যখন ক্লাস নেম দিচ্ছেন সেটা আপনি আপনার নিজের মনের ইচ্ছা মতো নাম দিচ্ছেন। তো এই মনের ইচ্ছা মতো নাম তো আর ব্রাউজার চিনে না বা সিএসএস চিনে না। তো চিনাই দিতে গেলে আপনাকে এখানে ডট দিলে সে বুঝে যাবে কোথাও না কোথাও এটা ক্লাস নেম হিসেবে ব্যবহার করা আছে। তো সে তখন খোঁজা শুরু করবে এই হ্যালো নামের ক্লাস কোথায় আছে। সো ক্লাসের ভেতরে ভেতরে ঢুকে সে হ্যালো খুঁজবে, যেখানে পাবে এই সিএসএস গুলো সেখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে? সো ব্রাউজারকে চিনানোর জন্য ক্লাস নেমকে অলওয়েজ করে হচ্ছে ডট দিয়ে চিনাই দিতে হয়। তো আমি এখান থেকে যদি এবার আসি, দেখেন এটা শুধুমাত্র হচ্ছে আমার প্রথমটার জন্যই পাচ্ছে, সেকেন্ডটার জন্য আর পাচ্ছে না। কারণ কি তারা এবার ডিফারেন্ট হয়ে গেছে এবং তাদের সিএসএস গুলো আমি ডিফারেন্ট ভাবে কল করতেছি। এবার আসেন সোহাগের জন্য যদি করি তাহলে হচ্ছে কি করতে হবে? ক্লাস নেমটা কল করতে হবে। ঠিক আছে? এবং অবশ্যই সামনে আগে ডট দিতে হবে। ডট না দিলে কিন্তু ক্লাস নেম চিনবে না। ব্রাউজার বুঝে দেখতেছেন সাদা করে দিছে যে এটা আমার কোনো পরিচিত কোনো ওয়ার্ড না। কোড এডিটর বুঝে যেতেছে এটা আমার পরিচিত কোনো ওয়ার্ড না। যদি আপনি ডট দেন তখন সে ধরে নেবে আচ্ছা পরিচিত না বাট পরিচয় হয়ে যাব, সমস্যা নেই। ঠিক আছে? সো বুঝাই দিতে হবে। তো এইখানে হচ্ছে ফন্ট সাইজ আমি এখানে বলতেছি যে 50 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এখান থেকে সাপোজ কোরাল কালার দিলাম। তারপর জাস্ট এইটুকুই দিই। সো লেটস সি।
দেখেন একই ট্যাগ বাট দুইটার জন্য দুই রকম সিএসএস। কিভাবে সম্ভব হলো? ক্লাস নেমের মাধ্যমে তাদেরকে আলাদা করে নেমিং করে দিলাম এবং সেইভাবে হচ্ছে তাদেরকে সিএসএস এ অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, বুঝাইতে পারছি? সো যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে তো অনেক বেশি একই ধরনের ট্যাগ ব্যবহার হবে, তখন আমরা এইভাবে হচ্ছে তাদেরকে আলাদা করতে পারি ক্লাস নেম দিয়ে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি ক্লাস নেম কি, কিভাবে সিএসএস লিখতে হয়? যে কোনো ট্যাগ, যে কোনো ট্যাগের জন্য, যে কোনো ট্যাগের জন্য আপনি এভাবে হচ্ছে আপনি নেম, ক্লাস নেম ধরে তাদেরকে আলাদা আলাদা সিএসএস করতে হবে এবং আমরা এগুলোই করবো। কি? হ্যাঁ, পি এর ভেতরে ক্লাস নেম দিবেন। জাস্ট লাইক এই যেরকম ধরেন আমি এখানে পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে আমি এখানে কিছু লরেম দিলাম 100। আপনি যদি এখন এই পি প্যারাগ্রাফটাকে সিএসএস করতে চান তাহলে হচ্ছে এটার ভেতরে, ধরেন আপনি যদি এখানে অনেক প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাহলে আপনি ক্লাস নেম ধরে নেন যে আপনি এখানে বললেন যে প্যারাগ্রাফ নামে হচ্ছে একটা ক্লাস নেম পুশ করলেন। এই ক্লাস নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু কথা আছে সবকিছু বললেই সবকিছু দেওয়া যাবে না, সেটা বলতেছি। তো এটার জন্য আপনি কালার বলতেছেন সাপোজ হতেছে যে গ্রে কালার, তারপর হচ্ছে ধরেন হচ্ছে লাইন হাইট দিলাম হচ্ছে আমরা এখান থেকে 10 পিক্সেল করে, তারপর লেটার স্পেসিং দিচ্ছি হচ্ছে এখান থেকে সাপোজ হচ্ছে 3 পিক্সেল করে। দেখেন এটার আউটপুটটা কেমন আসে, দেখতে পাচ্ছি? সো আপনার প্যারাগ্রাফটাকে হচ্ছে আপনি কি করতে পারতেছেন, ওইখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছেন। সো এখানে লেটার স্পেসিং আমি আরেকটু লাইন হাইট দিয়ে দিলাম 30 পিক্সেল। ঠিক আছে, সো দেখেন ডান। তো এইভাবে হচ্ছে আমরা সিএসএস এ ক্লাস নেম ধরে ধরে তাদেরকে কল করতে পারি। এখন এইখানে এই ক্লাস নেম দিয়ে করছে, আপনার যদি ওয়েবসাইটে আরেকটা পি থাকে, ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগ এখানে দিলাম আমি লরেন 50, ঠিক আছে, এখন আপনার উপরেরটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হবে, এখানে কিন্তু আর অ্যাপ্লাই হবে না, কারণ উপরেরটাতে আপনি ক্লাস নেম ধরে তাকে সিএসএস করছে, কিন্তু নিচেরটার মধ্যে কিন্তু আবার সেই ক্লাস নেম নাই বা অন্য ক্লাস নেমও নাই। যদি আপনি এটাতেও সেম ক্লাস নেম ব্যবহার করেন তাহলে দেখবেন দুইটা একই ভাবে হচ্ছে কাজ করে যাচ্ছে। মানে ক্লাস নেম যদি সেম রাখেন তাহলে আপনি একই সিএসএস কয়েকভাবে মানে বারবার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েট করার জন্য হচ্ছে আমরা এরকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হচ্ছে তাদেরকে সিএসএস অ্যাসাইন করার জন্য আমরা ক্লাস নেম ব্যবহার করতে পারি। সবাই ক্লিয়ার এবার? এভরিওয়ান একটু চ্যাটে লিখেন হাই, হ্যালো বা হচ্ছে ইয়েস। মুখে বলার দরকার নাই, চ্যাটে লিখেন। কেউ না বুঝলে কোশ্চেন করেন। ভালো লাগতেছে আপনাদের ক্লাস? এই ভালো লাগাটা যেন সব সময় থাকে। ঠিক আছে, দু একটা ক্লাস মিস করে আসলে তখন আর আমাকে ভালো লাগবে না বা আমার কথাও আর আপনার ভালো লাগবে না। ঠিক আছে, এমন না যে আমি আপনাকে মারবো বকবো বা হচ্ছে আমি চেঞ্জ হয়ে যাব, আমি একই থাকবো বাট আপনি আমাকে দেখার ভীষণ চেঞ্জ করে ফেলবেন যদি না আপনি ঠিকঠাক মতো কাজ করেন। তখন আমার কথা মনে হবে যে মানে বিরক্তির একটা কারণ, ভাই ভালো লাগতেছে না, কি বলতেছেন, বুঝি না কিছু। ঠিক আছে, সো মিস করেন না, মিস দিয়েন না, ভাল লাগবে দেখেন শেষ পর্যন্ত যান, একটা বিশাল রকম একটা ব্লাস্ট করা সম্ভব। কি? হ্যাঁ সেটাই। ওকে, চলেন এবার তো আমরা বহুত সিএসএস বুঝে গেলাম, এখন এই সিএসএস গুলা দেখেন আমার এত অল্পটুকু কিছুর জন্য আমার কত লাইন হয়ে গেছে, 40 লাইন হয়ে গেছে। এখন আমার ওয়েবসাইটে যদি 500 লাইনের কোড থাকে এইচটিএমএল, আমার সিএসএস হয়ে যাবে সেখানে প্রায় 1000 লাইন, কারণ সিএসএস লাইন বেশি লিখতে হয়। দেখেন এখানে লিখছি আমি 1 লাইন, তার জন্য এখানে লাইন বাড়ছে কয়টা, 1 2 3 4 5 6,
তো একটা লাইনের এগেনস্টে যদি 6 লাইন হয়, আমার 500 লাইনের এগেনস্টে কত লাইন হবে? বহু লাইন হবে না? তো এজন্য কিন্তু আপনি যদি সবই যদি HTML এর মধ্যে রাখেন, তাইলে কিন্তু হচ্ছে আপনার ফাইল লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। তো এজন্য আমরা কি করি যে আমাদের HTML ফাইলগুলোকে HTML এর মধ্যেই রাখার চেষ্টা করি, এবং CSS কোডগুলোকে আমরা আলাদা একটা ফাইল বানাই যার নাম দিয়েছিলাম আমরা HTML CSS, সরি style.css, আমরা সেই ফাইলে রাখতে পারি। তাহলে কি হইলো, CSS ফাইলে CSS কোড, HTML ফাইলে HTML কোড, সব থেকে সহজ বিষয়, আর কোনো ঝামেলাই নেই। তো এখানে 500 লাইন মানে এখানকার 500 লাইন, আর এখানকার 3000 হোক লাইন মানে এখানকার 3000 লাইন। তো আমার কোড ফাইন্ডিং থেকে শুরু করে সবকিছু হচ্ছে এখন সেপারেটলি খুবই সহজ। বুঝতে পারছি? তো এই যে স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমি সিএসএস যখন লিখবো তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। তো যখন আমরা কোডের ভেতরে লিখি তখন বলি ইনলাইন, যখন আমরা স্টাইল ট্যাগের ভেতরে লিখি হেডের মধ্যে তখন আমরা বলি ইন্টারনাল, আর যখন সেটাকে আমরা বাইরে থেকে লিখি তখন সেটাকে বলি আমরা এক্সটার্নাল। আই থিংক সবাই খুব ভালো বুঝতে পারছেন। বাট সিএসএস আছে, সব আছে, বাট গেল কই? হুম? বুঝি নাই। হুম, হুম। আপনারা তো বুঝতেছেন, অনেকেই তো বুঝতেছে না কি বলতেছি। তো দেখেন আমরা কিন্তু সিএসএস কিন্তু আমার চলে গেছে, কারণ কি এখানে আমার HTML কোড আছে, এখানে আমার সিএসএস আছে, এবং দুইজন আলাদা আলাদা ফাইলের মধ্যে। তো কথা বলেন কেন, যখন আমি কথা বলবো সবাই চুপ থাকবেন। তো দেখেন এখানে দুইটা ফাইলের মধ্যে আমার আলাদা আলাদা সিএসএস ফাইল এবং HTML কোড লেখা। তো এত দুইটা জিনিসের মধ্যে তো এখন আমি, ও বুঝে খুঁজে পাইতেছে না যে ক্লাস নেম গুলোর এগেইনস্টে কোনো কিছু আছে কিনা, আর সিএসএস এর এগুলো খুঁজে পাইতেছে না যে এই ক্লাস নেম গুলো কোথায় ব্যবহার করা আছে। কারণ কি তারা দুই মেরুর দুই দেশ হয়ে গেছে, এক কথা বলতে পারেন। তো এখন তাদের মধ্যে একটা লিঙ্ক আপ করাই দিলে তারা হচ্ছে সহজে যোগাযোগ স্থাপন করতে পারবে। এজন্য আমাদের এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করে এখানে স্টাইল শিট রিলেশন দিয়ে আপনাকে এখানে বলতে হবে ফোল্ডার নাম কি সিএসএস, পাথ কি স্টাইল ডট সিএসএস। জাস্ট আপনি লিঙ্কটা করাই দিলে সে হচ্ছে কি করবে, ওয়েবসাইটটা প্রথমে এই লাইনগুলা পড়বে, প্রথমেই সে এখানে সিএসএস গুলাকে সে এখান থেকে যে পড়ে ফেলবে। কত নাম্বার লাইনে? 7 নাম্বার লাইনে এসে সে হচ্ছে স্টাইল ডট সিএসএস কত কোড আছে সবগুলোকে সে পড়ে ফেলবে। তারপর এখানে আইসা হ্যালোতে হ্যালোর গুলা ইনপুট দিবে, সোহাগেরটা সোহাগের মধ্যে ইনপুট দিবে, প্যারাগ্রাফেরটা প্যারাগ্রাফের মধ্যে ইনপুট দিবে। তাহলে কি হলো, যখন দুইটা ফাইলে আলাদা থাকা সত্ত্বেও আপনি লিঙ্ক আপ করার মাধ্যমে তাদেরকে কানেক্ট করে দিলেন, এরপর আপনি তাদেরকে এখানে আবার সেম সিএসএস গুলা রিড করতে পারবেন। বুঝা গেছে? তো এক্সটার্নাল সিএসএস করতে গেলে অবশ্যই আপনাকে লিঙ্ক আপটা করতে হবে, লিঙ্ক না করলে আপনার এক্সটার্নাল সিএসএস কাজ করবে না। বুঝা গেছে? যখন আমরা এক্সটার্নাল সিএসএস করব তখন হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে আমাদের সিএসএস ফাইলটাকে লিংক করে দিব। ঠিক আছে? আরাফাত আমিন ভাই, লিংক করে দিতে হয়। এই যে আমি এখানে লিংক করার জন্য তো এমনি এমনি লিংক করলে হবে না, লিংক করার জন্য ওর একটা ওয়ে লাগবে, ওয়েটা হচ্ছে লিংক টাইপ। সেখানে আপনি টাইপটা বলতেছেন যেটা স্টাইল শিট টাইপের লিংক আপ হবে, এবং সোর্স কি এই স্টাইল ডট সিএসএস ফাইলটাকে লিংক করাইলো, তারপর সে লিংক করাই দিল। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে এই সিএসএস কোড গুলাকেও সে এই এইচটিএমএল এর উপর অ্যাপ্লাই করাইতে পারবে। লিংক না করালে যেহেতু দুইটা দুই জায়গায় থাকে কাজ করবে না। ঠিক আছে? এবার বলেন এক্সটার্নাল সিএসএস সবাই বুঝতে বুঝতে পারছি, এবং তার কন্ডিশনটা কি, লিংক করা। ক্লিয়ার সবাই? ওকে, গুড। টেবিল ছাড়া পাশাপাশি দুইটা কলামে প্যারাগ্রাফ লিখতে গেলে আপনাকে হচ্ছে ডিভ ইউজ করতে হবে, এগুলো আমরা দেখব, একটু ওয়েট করতে হবে। জুবায়ের ভাই, ঠিক আছে? আজকে কি বার? বৃহস্পতিবার, শনিবারে হচ্ছে আবার আপনাদের ক্লাস, তাই না? মাঝখানে কোনো গ্যাপ নেই? একসাথে শিখতে হয় দুইটা।
একটা আরেকটার পরিপূরক। ঠিক আছে? তো ২ জন একসাথে না হলে কোনো কিছু ঘটে না। বুঝতে পারছেন? ২ টা একসাথে করতে হবে। ওকে। তো আজকে একটু শর্ট নিচ্ছি কারণ হচ্ছে আমাদের শনিবারে হচ্ছে আবার ক্লাস এবং এই আজকে যদি একটু বেশি টান দিই তাহলে আপনারা একদিনে আবার অ্যাসাইনমেন্ট করতে পারবেন না বা ওই জিনিসগুলো হবে না যেহেতু ফার্স্ট টাইম। আমরা বৃহস্পতিবারে হচ্ছে একটা ভালো রকমের একটা জিনিস দেখবো এবং সেটা হচ্ছে আপনি সারা সপ্তাহ ধরে করতে পারবেন। আজকে শুধুমাত্র নলেজ গুলো দিয়ে দিলাম এবং এগুলা দিয়ে কাজ করব বৃহস্পতিবার। সরি শনিবার। ঠিক আছে? তো সবাই হচ্ছে আমি ভিডিও দেওয়ার পর আপনারা হচ্ছে সিএসএস কিভাবে এপ্লাই করতে হয় হ্যাঁ, ধরতে পারেন। প্রজেক্ট না, প্রজেক্টের মানে আপনি লেআউট ডিজাইনটা শিখবেন। ঠিক আছে? প্রজেক্টের লেআউট শিখবো আমরা। বলেন। আপনি আবারও এখানেও একই কাজ শুরু করছেন? আপনি বাদ দেন, ওগুলো আপনার দরকার নেই। আপনি পরের অ্যাসাইনমেন্ট করেন। ঠিক আছে? আপনি হচ্ছেন মানে অন্য ব্যাচের হাফ শেষ করা স্টুডেন্ট। আপনি যদি হচ্ছে আবারও যদি অ্যাসাইনমেন্ট জমায়ে ফেলেন, এটা কিন্তু সাদিক ভাই এটা হয় না। কেন আপনার এতদিন সময় লাগলো কেন? কেনই আজকে আপনি সাবমিট করতে চান? আপনি এত সপ্তাহটা কি করছেন? ওকে, ঠিক আছে। কিন্তু সাদিক ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আপনারে কিন্তু বলতেছি বারবার। সবার আগে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং আপনাকে আমি সিআর বানাবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমরা